বলছেন মোহাম্মদ জিয়াউল হক ওরফে ভাই। সাল 2018, 4 মাসের ছুটিতে আমি এবার পাকিস্তান এসেছি। প্রতিবারের মতোই কর্মস্থল থেকে দেশে ফিরে এসে সবার প্রথমে আমি যে কাজটি করি, একটি নতুন বাইক কিনি এবং তা ছুটি শেষে যাওয়ার সময় বিক্রি করে দেই। দেশে এলেই বন্ধুদের নিয়ে বের হয়ে যাই দেশ ঘুরতে। এবারও তার ব্যতিক্রম ছিল না। আমার বাইক নিয়ে ট্যুর পার্টনার থাকেন আমার আপন ভাগ্নে আসিফ। আসিফ পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর পাকিস্তান রেঞ্জার্সের একজন অফিসার হিসেবে কর্মরত আছে, তাই চাইলেই ছুটি পাওয়া সম্ভব হয় না। আমি আসবো জেনে সেও আবেদন করে রেখেছিল ছুটির। তার ছুটিতে আসতে দেরি হওয়ার কারণে আমরা আমাদের ট্যুর কিছুটা পিছিয়ে দেই। সে আসলে আমরা অক্টোবর মাসের 4 তারিখ সকালে রওনা হই। এটি ছিল একটি দীর্ঘ ট্যুর। আমরা সব মিলিয়ে সেবার 4 জন ট্যুরমেট ছিলাম। আমি যেহেতু করাচির বাসিন্দা ছিলাম, তাই পথটি ছিল দীর্ঘ। আমাদের গন্তব্য ছিল পাকিস্তান চীন সীমান্তের সর্বোচ্চ উঁচু স্থান, নাম হলো খুমজেবার পাস। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 4993 মিটার উচ্চতায় অবস্থিত এবং কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। খুমজেরার পাসটি ছিল কারাকোরাম হাইওয়ে দ্বারা সংযুক্ত। করাচি আমার বাড়ি থেকে 1900 কিলোমিটার দূরে। যথারীতি আমরা প্রায় 1.5 দিন বাইক চালানোর পর আমাদের গন্তব্য থেকে মাত্র 140 কিলোমিটার আগে একটি স্থানে যাত্রা বিরতি করি। দিনটি ছিল বৃহস্পতিবার। আমরা আসরের শেষে পুনরায় রওনা হব। ঠিক তক্ষুনি মুষলধারে বৃষ্টি শুরু হয়। বলে রাখা ভালো, এটি ছিল আমাদের গন্তব্যস্থলের চেয়ে নিকটবর্তী যাত্রা বিরতির স্থান। বিরতি শেষে আমরা যখন বের হব, তখন হোটেল মালিক আমাদের কোথা থেকে এসেছি এবং কোথায় যাব জানতে চাইলে আমরা তা বলি এবং তিনি তা শুনে আমাদের যা বলেন তা শুনতে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার পরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও জঙ্গল, যা এতটা ঘন যে সূর্যের আলো সময় মতো পৌঁছায় না। আমরা এখন রওনা দিলেও মাগরিবের আগে পৌঁছাতে পারবো না। তাই বললেন, স্থানটি মোটেও ভালো না। এখানে যারা যাতায়াত করছে সবাই কোনো না কোনো খারাপ অভিজ্ঞতার সঙ্গে নিয়ে এসেছে। বাবা, তোমরা আমার ছেলের মতো। আজ রাতটা আমার হোটেলে থেকে যাও, কাল না হয় ফজরের সময় রওনা দিও। আমরা যেহেতু সবাই বয়সে জওয়ান, তাই সেই হোটেলের মালিকের কথা উপেক্ষা করলাম, কারণ এমন ভ্রমণ আমরা আগেও করেছি। যথারীতি আমরা রওনা দিই। আকাশে মেঘ, তখনও গাড়ি নেই এই পথে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা কোনো বিশেষ সমস্যার সৃষ্টি করছে না। আমাদের রাস্তা ছিল খুবই ভালো। আমাদের পথে 2টি সীমান্ত বাহিনীর চেকপোস্ট এবং যেহেতু আমার ভাগ্নে একই বাহিনীতে কর্মরত, তাই তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আমাদের আশ্চর্য করে 2টি চেকপোস্ট সামনে না যেতে অনুরোধ জানায়। তারা বলে তারা নিজেরাও প্রায় এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়। আমরা আগে বিষয়টিকে আমলে না নিলেও সবার বারণ আমাদের ভাবায়। আমরা ছিলাম ক্লান্ত। এত লম্বা একটি জার্নি, তার মাঝে গত 2 দিন প্রায় রাস্তায়, তাই আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে। আমরা আবার রওনা করলাম। কিছুক্ষণ যাবার পর শুরু হলো আঁকা বাঁকা পাহাড়ি পথ, যার উঁচু নিচু রাস্তা চলে গেছে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। চারিদিকে আবছা অন্ধকার। স্থানটি সংরক্ষিত এলাকা হওয়ায় কোনো বাড়িঘর, দোকানপাট কিচ্ছু ছিল না। আমরা মোবাইলের সময় দেখে 4 জন একটি স্থানে বাইক থামাই এবং মাগরিবের নামাজ পড়ে নেই। হালকা বৃষ্টির আমেজ তখনও থাকায় আবহাওয়া ছিল ঠান্ডা। এমন ভাবে আমরা প্রকৃতি আর নানা প্রকার আওয়াজ শুনছিলাম, ভালোই লাগছিল। আমাদের গন্তব্যে আমরা আবারও রওনা হলাম। আর তারপর আমাদের সাথে যা হলো তা আমাদের সারাটা জীবন মনে দাগ কেটে রাখবে। সবে মাত্র সন্ধ্যা হলো। নামাজ পড়ে আমরা মাত্র মিনিট 2 আসলাম। যেহেতু রাত, আঁকা বাঁকা সড়ক, আমাদের সবার বাইকের গতি ছিল 40। আমরা একটা সোজা রাস্তা দিয়ে উপরে উঠলাম। তারপর বাঁক হয় বাম দিকে। রাস্তা প্রায় 50 থেকে 60 ফিট নিচে নেমে গেছে, আবার উপরে উঠছে। আমরা সবাই বাইকের গতি কম হওয়াতে আমাদের প্রত্যেকটি বাইক একে অপরের কাছেই ছিলাম। সবার হেলমেটেই কমিউনিকেটর ছিল। আমরা দেখলাম দূর থেকে আমরা যে রাস্তায় বাঁক নিয়ে নিচে নামবো, সেখানে আলো সাদৃশ্য কিছু জ্বলছে। আমাদের টিনে ভাগ্নের সামনে, আমি মধ্যখানে এবং শেষে আমার বন্ধুরা ছিল। আসিফকে বাইক দাঁড় করাতে দেখে আমিও দাঁড়িয়ে যাই। তারপরে একে একে সবার বাইক থামে। আমরা যা দেখি
তার সাথে কোনো হিসাব মেলে না। আমরা দেখি আমরা যে বাঁক ধরে নিচে নামবো তার ঠিক নিচে একটি বিশাল জমায়েত, অর্থাৎ একটি বরযাত্রীর বহর যাচ্ছে। সেখানে প্রায় 70 থেকে 80 জনের মতো নারী পুরুষের একটি বহর, যা ছিল এমন সামনে দুটি দলে বিভক্ত ব্যান্ড পার্টি একটি সাদা ঘোড়ায় বর আরোহণ করে আছে, পেছনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি, সবাই বিয়ের সাজে সজ্জিত, এবং পেছনে 50 থেকে 60 জনের মতো সব বয়সী ছেলে মেয়ে বয়স্ক নাচতে নাচতে যাচ্ছে। আমরা এটিকে স্বাভাবিকভাবে নিলেও আমাদের ঘোর কাটতে বেশি দেরি হয়নি। তারা এমন ভাবে রাস্তা ব্লক করে রেখেছিল যে পাশ দিয়ে একটা বাইকও ক্রস করার জায়গা ছিল না। এভাবে কেটে গেল 5 থেকে 6 মিনিট। আমরা সবাই লক্ষ্য করলাম সেই বরযাত্রীর বহর দেখে মনে হচ্ছে হাঁটলেও তারা ঠিক একই স্থানে অবস্থান করছিল। আমরা কিছুটা বিরক্ত হই এবং ভাবি পাশ কেটে হর্ন বাজিয়ে গেলে হয়তো সাইড দেবে। আমরা তাই করি, বাইক চালিয়ে সেই রাস্তার বাঁকে আসি, আর যা দেখি তা দেখে আমাদের গলা শুকিয়ে যায়। আমরা সামনে যেতেই মুখোমুখি হই একটি ভয়াবহ দৃশ্যের। বরযাত্রী বহরের সবার মাথা শরীর থেকে আলাদা এবং তা হাওয়ায় ভাসছে এমন দেখি। আমাদের বুঝতে আর বাকি রইল না, আমরা খারাপ কিছুর ফাঁদে পড়েছি। আমরা সবাই ভয়ে হিম হয়ে যেতে লাগলাম। তাদের এবং আমাদের দূরত্ব 30 ফিট হবে। আমরা সবাই ভয়ে পাথর হয়ে পড়েছি। কি করব? পেছনে ফিরে যাব নাকি খারাপ কিছুর মুখোমুখি হব বুঝে উঠতে পারছিলাম না। আসিফ সীমান্ত বাহিনী হওয়ায় এবং তার ডিউটি সীমান্ত হলেও এমন ঘটনা প্রথমবারের মতো দেখছেও, সেও ভয়ে হিম হয়ে গিয়েছিল। আমাদের টিমে আমি সবচেয়ে বড় হলেও আমি বুঝে উঠতে পারছিলাম না আমাদের কি করা উচিত। আমরা সবাই হেডলাইট অফ করে বাইকের স্টার্ট অফ করে বসে আছি একত্রে খারাপ কিছুর অপেক্ষায়। কিন্তু আমাদের মনে সবারই অনুশোচনা হলো, কেন আমরা হোটেলের মালিকের বারণ শুনলাম না, যিনি কিনা আমাদের হাত ধরে না যেতে অনুরোধ করেছিলেন? কেন আমরা তাদের এত কাছে এলাম? সবাই যার যার মতো দোয়া দুরুদ পড়ছিল, কেন আমরা আসলাম? আমাদের সবার মনে একটি প্রশ্ন ঘুরছিল, এই রাতে এমন একটি জনমানবহীন স্থানে যেখানে 100 কিলোমিটারে কোনো বসতি নেই, কোনো মানুষের চিহ্ন নেই, সেখানে কোথা থেকে বরযাত্রী আসবে? এই ভাবতে ভাবতে আমাদের মধ্যে একজন পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করে। রাত 7:13। আমাদের সবার ফোনই তখনকার সময়ের নতুন ফোন ছিল। আমরা সবাই ভিডিও করার সাহস করি। আশ্চর্য হলেও সত্যি, 4টি ফোনের কোনোটিতে কোনো ভিডিওতে বরযাত্রীর কোনো অস্তিত্বই দেখা যাচ্ছিল না, কিংবা ভিডিও রেকর্ড হচ্ছিল না। এভাবে কেটে গেল আরো কিছু সময়। আমরা বুঝে উঠতে পারছিলাম না আমরা কি করব। আমাদের কি ফিরে যাওয়া উচিত, অপেক্ষা করা উচিত? কিন্তু এমন একটি গা হিম করা মুহূর্ত চোখের সামনে কতক্ষণ মেনে নেওয়া যায়? আমাদের মধ্যে আসিফ, আমার ভাগ্নে, বারবার বলছিল আমরা তাদের মধ্য দিয়ে চলে যাই, কিছু হবে না। কিন্তু আমি সহ আরো বাকি 2 জন আমরা তাতে রাজি হলাম না। সময় যেতে লাগলো, আমাদের মধ্যে ভয় বাড়তে লাগলো। এদিকে শরীর আমাদের একদমই চলছিল না। টানা জার্নিতে তেমন আমরা বিশ্রামের সুযোগও পাইনি একটা। এভাবে সময় পার হচ্ছিল। রাতের গভীরতার সাথে সাথে আমাদের মনে হলো আমরা সবাই যেন এক অন্ধকারে হারিয়ে যাচ্ছি। দিনে টানা রাইড করা ও বৃষ্টিতে ভেজার কারণে সবাই প্রচন্ড ঠান্ডায় জমে যেতে লাগলাম। মোবাইলের ঘড়িতে তখন রাত 10টা। এটি আমাদের জীবনের শেষ রাত। আমার মনে হলো এটি আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ ও কালো রাত। আমরা সবাই জড়ো হয়ে বসে পড়েছিলাম। আমাদের সামনে 2টি পথ খোলা ছিল। হয়তো আমরা আবার বাইক নিয়ে ফিরে যাব, নয়তো সামনে এগিয়ে এই অশরীরী বরযাত্রীর বহরকে ক্রস করে যাব। সবাই এতটা বিধ্বস্ত ছিলাম, কারো পক্ষেই বাইক চালানোর শক্তিটুকু ছিল না। পুরো সময়টিতে আমার ভাগ্নে কিছুটা অসংলগ্ন আর অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে আমাদের উপর খুব রাগান্বিত ছিল এবং চেঁচামেচি করতে লাগলো। আসিফ বলল, যেহেতু এত দীর্ঘ সময় আমাদের কোনো প্রকার ক্ষতি করেনি, সামনেও কিছু হবে না। হঠাৎ করে আমরা বাকি 2 বন্ধুর একজন কিছুটা অসুস্থ বোধ করলে আমরা তখন আরো বেশি ভয় পেতে শুরু করি। হাজার খারাপ চিন্তা মাথায় কাজ করতে থাকে। এভাবে কেটে যায় আরো 2টি ঘন্টা। তখনও সেই সময়ের মতোই বরযাত্রী বহরের নাচ, আনন্দ আর ব্যান্ড চলছে। এদিকে আসিফ আমাকে বারবার অনুরোধ করতে থাকলো আমরা যেন তাদের ক্রস করে চলে যাই। আমি ভাবলাম এভাবে আর বসে থাকা যায় না, আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যেহেতু আমাদের 4 জনের টিমে আমি বড়, আমার শরীর ক্রমশ হিম হতে লাগলো। আমি তখন আমার বাড়ি সংলগ্ন দরগা মসজিদের বড় হুজুরকে কল করি।
আমাদের করণীয় ও বাঁচার উপায় জানতে চাই। পাহাড়ি ঘন এলাকা হওয়ায় অনেক চেষ্টার পর আমরা হুজুরকে ফোনে পাই। তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ একজন আলেম ও রাকি। যেহেতু পাহাড়ি এলাকা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে হুজুরকে আমাদের পরিস্থিতি খুলে বলি। আমার কথা বলতেও অনেক সমস্যা হচ্ছিল। হুজুর আমাদের বললেন, করণীয় দুইটি। যদি সুযোগ থাকে পেছনে ফিরে আমরা যেন ফেরত আসি, নয়তো ফজরের নামাজ পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করি। অতঃপর আমরা প্রায় রাত 1টা বাজে সিদ্ধান্ত নেই আমরা ফিরে আসব। কিন্তু তা ছিল আমাদের সেখানে অপেক্ষা করার মতোই কঠিন এবং কষ্টসাধ্য। আমরা সিদ্ধান্ত নেই বাইকের স্টার্ট বন্ধ রেখে আমরা আমাদের স্থান থেকে উপরে উঠে আসব। আমরা এমন স্থানে ছিলাম যা ছিল একটু উঁচু, খাড়া পাহাড় বেয়ে নিচে নেমে যাওয়া একটা বাঁক। এই স্থান হতে আমাদের আবারও সেই ভেজা খাড়া পাহাড়ে উঠতে হলো। আমাদের জীবনের সবচেয়ে কঠিন ও কষ্টকর কাজ। আমাদের সবার বাইক স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ ভারী মনে হচ্ছিল। এখানে বলে রাখা ভালো, হুজুর আমাদের বলেছিলেন আমরা যেন তাদের অর্থাৎ বরযাত্রীদের কোনো প্রকার বিরক্ত না করে ফিরে আসে। তাই আমরা বাইক স্টার্ট না দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে খাড়া পাহাড়ে উপরে উঠে আসি। আমরা সবাই উপরে ওঠার পর সবাই পুনরায় বাইক স্টার্ট দিয়ে ফিরে যাব ঠিক করলাম। আর আপাতত সেই চাচার খাবারের দোকানে আশ্রয় নেব এবং চাচার কথা না শোনার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমরা বাইক স্টার্ট করলাম। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো। আমরা মাত্র 15-20 সেকেন্ড বাইক চালিয়ে সামনে আসলাম। আর যেহেতু সবাই ভয়ে কম বেশি বিপর্যস্ত ছিলাম, সবাই একে অপরের গা ঘেঁষে ঘেঁষে বাইক চালাচ্ছিলাম। অতঃপর আমরা যা দেখলাম তাতে আমাদের বেঁচে ফেরার শেষ আশাটুকুও হারিয়ে ফেললাম। এবার আমরা দেখলাম আমাদের থেকে 60 থেকে 70 মিটার দূরে হুবহু একই রকম একটি বরযাত্রীর বহর আমাদের দিকে ধেয়ে আসছে। তাদের সবাই একই রকমের শরীর থেকে মাথা কিছুটা উপরে ভাসছিল। আমরা আবারও শরীরের শেষটুকু শক্তি দিয়ে বাইক ঘুরিয়ে আগের জায়গায় ফিরে আসি আর দেখি আগের বহরটি এখনো সেখানেই আছে। আমাদের শরীর হাড় হিম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সবাই সেন্সলেস হয়ে পড়ব। কিন্তু এমন মৃত্যু আমরা চাইনি। আমাদের আর আওয়াজ করার মতো কোনো শক্তি পেলাম না। এবার আমরা আগের চেয়ে কিছুটা দূরে দাঁড়ালাম। মনে হচ্ছিল সবাই একসাথে সেন্সলেস হয়ে গেলে ভালো হতো। আবার মনে হচ্ছিল এটি একটি দুঃস্বপ্ন। এভাবেই আমরা হাত পা ছেড়ে রাস্তায় পড়ে রইলাম। তারপর সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এমন অস্বস্তিকর দম বন্ধ করা রাত আমি আমার জীবনে পাইনি। আমি বলতে পারি আমরা কেউই পাইনি। রাত 3:27, তখনও ফজরের আজানের অনেক দেরি। এই বিভীষিকাময় রাত শেষ হবার নয়। আমরা যেন আর পারছি না। আমাদের সবার একই অবস্থা। শরীরে কারো এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। আমাদের শরীর এতটা দুর্বল ছিল মনে হচ্ছিল মারা যাব। আমাদের সবার চোখ ছোট হয়ে আসছিল। চোখে সব ঝাপসা দেখছিলাম। মনে হচ্ছিল মৃত্যুর কোলে ঢলে পড়ছি। কতক্ষণ ঠিক এভাবে ছিলাম জানি না। তারপর একটা সময় আমার ফোনে ফজরের আজান বেজে উঠল। আমি আধো চোখ খুললাম। ভেবেছিলাম হয়তো সবকিছু শেষ হয়েছে। তখনও ঘুটঘুটে অন্ধকার। তখনও সেই আগের মতোই বরযাত্রীর বহর সেখানেই ছিল। প্রায় 20 থেকে 25 মিনিট পর ভোর হতে থাকে। ঘন পাহাড়ি গাছপালা হওয়ায় ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আমরা সবাই উঠলাম আর সিদ্ধান্ত নিলাম যা হবে আমরা এবার তাদের ক্রস করে আমাদের গন্তব্য অর্থাৎ বেস ক্যাম্পে পৌঁছাবো। আমরা সবাই যার যার মতো সূরা পড়তে পড়তে বাইক স্টার্ট দিলাম। এবার আমি সবার সামনে, তারপর আমার ভাগ্নে এবং আমার বাকি 2 বন্ধু সারিবদ্ধভাবে বাইক চালাতে লাগলাম। এবং আমরা যখনই তাদের ক্রস করব হর্ন দিলাম। আমি যেহেতু সামনে ছিলাম আমি লক্ষ্য করলাম কেন যেন আমার ডান কাঁধে কেউ একজন হাত রাখলো। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। আমি ঘাড় ফিরিয়ে পেছনে দেখার সাহস করলাম না। সেই বরযাত্রীর বহর থেকে 60 থেকে 65 বছরের একজন বৃদ্ধ আমাকে থামালেন আর উর্দুতে যা বললেন বাংলায় অর্থ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, বেটা তুমি যে রাত অপেক্ষা করেছিলে তাহলে আর 10 মিনিট অপেক্ষা করলে কি এমন হতো। তারপর বলল, এখন সোজা তোমরা চলে যাও আর যেতে যেতে পেছনে ফিরে দেখবে না। আমরা তাদের ক্রস করলাম এবং সেবারের মতো কোনো সমস্যা ছাড়াই বেস ক্যাম্পে পৌঁছালাম। পথে আর কোথাও দাঁড়াইনি। আমরা একদিন বিশ্রাম করে আবার ফিরে আসলাম। আমরা সেখানে সীমান্তরক্ষী বাহিনী বা কাউকে কিছু শেয়ার করিনি। তারা আমাদের দেখে আমাদের সাথে খারাপ কিছু হয়েছে অনুমান করলেও আমরা কিছু না বলায় তারা আরো বেশি গভীরভাবে জানতে চাননি। আমরা ঠিকঠাক করাচিতে আমাদের বাসায় ফিরে এসেছিলাম। আসার সময় আমরা 4 জনের কেউই আমাদের সাথে ঘটে যাওয়া স্থানটি মনে করতে পারছিলাম না। যেই
যেখানে আমরা আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত প্রায় 11 ঘন্টা কাটিয়েছি তা আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না। করাচিতে ফেরার পর আমরা সবাই সুস্থ থাকলেও আমার ভাগ্নে আসিফের জ্বর আসে। আমরা অনেক চিকিৎসা করালেও ভালো হচ্ছিল না। আমরা সবাই লক্ষ্য করলাম সে ঘটনার পর শুকিয়ে যাচ্ছে। আমি এবার সেই রাতের বড় দরগার হুজুরের শরণাপন্ন হই। তাকে আমাদের সব ঘটনা খুলে বলার পর পরের দিন জানাবেন বলে তিনি জানান এবং আমাদের চলে যেতে বলে। আমরা পরের দিন ওনার কাছে যাই এবং জানতে চাই কারা সেই অশরীরী বরযাত্রীর বহর, কেন জনমানবহীন একটা জায়গায় তাদের বরযাত্রা, কেন তারা আমাদের ক্ষতি না করলেও যেতে দিলেন, কেন আমাদের পথ আটকে রাখলেন, আবার কেন বললেন 10 মিনিট পর গেলে ভালো হতো। হুজুর আমাদের যা বললেন তা ছিল এমন, তিনি জানতে পারলেন প্রায় 50 থেকে 60 বছর আগে একটি লাঠাল, স্থানীয় ভাষায় বলা হতো, যারা ছিল সশস্ত্র ডাকাত, একটি পুরো বরযাত্রী বহরকে গলা কেটে হত্যা করে সব লুট করে নিয়ে যায়। হয়তো তোমাদের সামনে তেমনি কোনো বিপদ হয়েছিল, তাই হয়তো তারা যেতে দেয়নি এবং তারাও হয়তো চেয়েছিল সকাল হলেই তোমরা রওনা হও। কিন্তু আমাদের সবাইকে বাদ দিয়ে আসিফ কেন অসুস্থ হলো আর সে কেন কষ্ট পাচ্ছে? তখন হুজুর সেই রাতের পুরোটা সময় জুড়ে আসিফের আচরণ কেমন ছিল তা আমার কাছে জানতে চান। আমি বললে তিনি বলেন, তোমার ভাগ্নে অবাধ্য আচরণ করেছে এবং ওই বিষয়টি নিয়ে মনে মনে খারাপ চিন্তা করেছে। তারপর হুজুর আসিফের জন্য কিছু কোরআনিক আমল দেন এবং প্রায় 2 মাস পর আসিফ সুস্থ হয়। রাসূল ভাই, এই ছিল আমার জিয়া ভাইয়ের কাছ থেকে শোনা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি আমার ঘটনা সিলেক্টেড হয় আপনি পড়ে শোনান, অবশ্যই আমাকে জানাবেন। সিলেক্টেড হলে এপিসোডের নাম অশরীরী বরযাত্রী দিতে পারেন। প্রায় 3 রাত সময় দিয়ে ওনার থেকে শুনে শুনে লেখা। লিখতে লিখতে আমি নিজেও সেই মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম। আমার কাছে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, পরবর্তীতে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। লেখায় ভুল থাকলে আপনি আপনার মতো করে সংশোধন বা পরিমার্জন করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং লিসেনার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আশরাফুল আলম। আমার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কোনো এক গ্রামে। আমি ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা। ভূত.কমে পাঠানো এইটা আমার প্রথম ঘটনা। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার নানুর বয়স তখন 10 থেকে 11 বছর হবে। একদিন আমার নানু এবং ওনার মা ঠিক করেন ওনার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। বলে রাখা ভালো, আমার নানুর বড় বোনের শ্বশুর বাড়ি ওনাদের পাশের এলাকাতেই। সেদিন ওনারা ওই বাড়িতে সারাদিন থেকে কোনো এক জরুরি কাজের উদ্দেশ্যে আবারও বাড়ির দিকে রওনা হলেন। আপনারা তো জানেনই যে গ্রামের সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। তো আসার সময় ওনাদের একটি বড় দিঘি পার করে আসতে হয়। যখন আমার নানু এবং ওনার মা ওই দিঘির পাড়ে উঠলেন, কিছুক্ষণ হাঁটার পর ওনারা পেছনে খুব জোরে জোরে ওপর থেকে কিছুটা পড়ার শব্দ পেলেন। মনে হলো অনেক ভারী কিছু একটা পড়ছে। তখন আমার নানুরা পেছনে তাকিয়ে কোনো কিছুই দেখতে পেলেন না। তারপর কিছুক্ষণ হাঁটার পর ওনারা উপলব্ধি করলেন ওনাদের পেছনে পেছনে কিছু একটা হাঁটছে। ওনারা আবারও পেছনে তাকাতে দেখলেন বিশাল আকৃতির 2টা কুকুর ওনাদের পিছু নিয়েছে। কুকুরগুলো দেখতে ছিল অনেক বিশাল। এর আগে আমার নানু এমন কুকুর দেখেননি। আমার নানুর আম্মু কিছুটা আন্দাজ করতে পারলেন এবং মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে এই কুকুরগুলো গায়েব হয়ে গেল। কিছু দূর যেতে না যেতেই আবারও ওনারা কুকুরগুলোর উপস্থিতি টের পেলেন এবং দেখলেন এইবার কুকুরগুলোর সংখ্যায় 4টি। এটা দেখে ওনারা অনেকটাই ভয় পেয়ে গেলেন। তারপর ওনারা ঠিক করলেন কোনো একটি বাড়িতে ঢুকবেন। কিন্তু হঠাৎ করেই ওনাদের সামনে সব অন্ধকার হয়ে গেল। হাতের হ্যারিকেনটাও বাতাসে নিভে গেল। এইবার ওনারা দুজনেই খেয়াল করলেন যে ওনারা বেশ অনেকক্ষণ ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। তারপর হঠাৎ করে ওনারা অনেক দূরে একটি আলো দেখতে পান এবং ওই আলোকে লক্ষ্য করে হাঁটা শুরু করেন।
অনেকক্ষণ হাঁটার পর ওনারা বুঝতে পারলেন যে ওনারা ওনাদের বাড়ির কাছে চলে এসেছেন। আমার নানুর আম্মু ওনাদের ঘরের সামনে এসেই দরজায় টোকা দেন এবং আমার নানুর বাবা দরজা খুলতেই ওনাদেরকে দেখে অবাক হয়ে যান এবং খেয়াল করেন রাত প্রায় 1টা বেজে গেছে। এই সময় তাদের দেখে উনি অনেকটাই চমকে গেছেন। তারপর আমার নানু ওনার বাবাকে সব ঘটনা খুলে বলেন। সেদিনের মতো রাত কেটে গেল, কিন্তু পরের দিন থেকেই শুরু হলো আসল ঘটনা। আমার নানুর আম্মু হঠাৎ করেই উল্টাপাল্টা কথা বলতে থাকে, বিড় করে যেন সারাদিন কার সাথে কথা বলে, নিজে নিজেকে মারতে চায়। কয়েকজন হুজুর দেখানোর পরেও কোনো লাভ হলো না। সবচেয়ে দুঃখের বিষয় হলো এর কিছুদিনের মাথায় আমার নানুর আম্মু মারা যায়। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু ঘটনা তো শুরু হলো। আমার নানুর যখন বিয়ে হয় আমার নানু ভাইয়ের সাথে, তখন শুরু হয় ঘটনা। আমার নানুর বিয়ের প্রায় কয়েক মাস পরে একদিন সন্ধ্যার একটু আগে নানু পুকুর ঘাটে কোনো এক কাজে যায় এবং উনি লক্ষ্য করলেন পুকুরের বিপরীত পাড়ে একটি বিশাল জাম গাছ, আর তার নিচে একটি 80-90 বছরের বুড়ি বসে নানুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এর আগে নানু কখনোই এই বুড়িকে দেখেননি। নানু ভাবলেন হয়তো অন্য বাড়ির কেউ হবে, কিন্তু উনি লক্ষ্য করলেন বুড়িটি বিড়বিড় করে নানুর দিকে তাকিয়ে কি যেন বলছে। নানু 7-5 না ভেবে ওই বুড়িকে ডাক দিয়ে বললেন, আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? এটা বলার সাথে সাথে দেখলো বুড়িটি পানির ওপর দিয়ে ভেসে ভেসে নানুর দিকে এগিয়ে আসছে এবং ওই বুড়িটির দেহ বিশাল আকারের হয়ে যাচ্ছে। নানু মনে মনে ভাবলেন উনি খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন। নানু ভাবলেন জোরে চিৎকার দেবেন, কিন্তু উনি লক্ষ্য করলেন ওনার শরীরের সব শক্তি হারিয়ে গেছে, কথা বলতে পারছেন না, শরীর নাড়াতে পারছেন না। সাথে সাথে ওই বুড়িটি এসেই ওনার চুল চেপে ধরলেন এবং কয়েকবার আছাড় দিলেন। সাথে সাথেই আমার নানু অজ্ঞান হয়ে গেলেন এবং তখন চারপাশে মাগরিবের আজান দিচ্ছিল। এর কিছুক্ষণ পর সারা বাড়িতে চেঁচামেচি পড়ে গেল। আমার নানুকে খুঁজে পাচ্ছেন না কেউ। কিছুক্ষণ পর আমার নানা ওনাকে পুকুর ঘাটে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করেন। সাথে সাথে ওনাকে ঘরে আনা হলো এবং একদিন পর ওনার জ্ঞান ফেরে। ওনার শরীরে প্রচন্ড জ্বর দেখা দিল। তারপর পরিবারের সবাই ঘটনা জানতে চাইলে উনি সব খুলে বলেন। তারপর আমার নানা একজন হুজুরের থেকে একটি তাবিজ এনে দিয়েছিলেন, আর হুজুর বললেন নানুর উপর নাকি অনেক ভয়ানক একটি জিনের আসর হয়েছে। হুজুর বললেন কোনো সমস্যা নেই, যতক্ষণ এই তাবিজটা সাথে থাকবে ততক্ষণ ওই জিনটা নানুর কোনো ক্ষতি করতে পারবে না। তারপর প্রায় অনেক দিন কেটে গেল। কিছুদিন পর নানু রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য একাই ঘরের বাইরে গেলেন। ঘর থেকে ওয়াশরুম অনেকটাই দূরে এবং ওয়াশরুমের পাশে একটি বড় এবং অনেক পুরনো গাব গাছ আছে। নানু ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলেন ওই গাব গাছটির সামনে একটি বিশাল আকৃতির মানুষের মতো দেখতে ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, যার পা মাটিতে আর মাথাটা আকাশে ঠেকেছে। এইটা দেখে নানু ওনার হাতের তাবিজটা খুঁজতে থাকেন, কিন্তু ওনার হাতের তাবিজটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখনই ওনার মনে পড়ে আজকে কোনো এক কারণে তাবিজটি তিনি খুলে রেখেছিলেন, কিন্তু আর পড়া হয়নি, ভুলে গেছেন। উনি সাথে সাথেই কোনোভাবে ঘরের দরজার কাছে এসে চিৎকার দিয়ে পড়ে গেলেন। তারপর আমার নানা ভাইয়ের ঘুম ভাঙে এবং দৌড়ে গিয়ে দেখেন নানু অজ্ঞান। তারপর ঘরের সবাই উঠে এসে ঘরে তুলে নিয়ে যান তাকে। ঘরে নিয়ে মাটিতে বিছানার ওপর শোয়ালেন এবং সবাই একসাথে লক্ষ্য করলেন ঘরের কাঠের দরজার নিচ দিয়ে একটা হাতের ছায়া নানু চুল টেনে নিয়ে যাচ্ছে। সবাই অনেকটাই ভয় পেলেন এবং আমার নানা পাশের ঘরে ওনার এক চাচাকে ডেকে আনলেন। চাচা আবার মাঝে মাঝে কবিরাজি কাজ করতেন। কবিরাজ চাচা এসে কিছু দোয়া পড়ে নানুর শরীরে পানি ছেটালেন এবং অনেকক্ষণ ঝাড়ফুঁক করলেন। তখন ওই কবিরাজ চাচা আগের তাবিজটি খুঁজতে বলেন, কিন্তু তাবিজটি কেউ খুঁজে পাচ্ছিল না। তারপর উনি আরো একটি তাবিজ দেন। কিছুক্ষণ পর নানুর জ্ঞান ফেরে। নানু সব ঘটনা খুলে বলেন সবাইকে। পরের দিন আমার নানা আমার নানুকে নিয়ে একজন নাম করা হুজুরের কাছে যান। হুজুর ওনার সাথে থাকা জিনের সাহায্যে জানতে পারেন যে আমার নানু আর ওনার মা যেদিন ওই দিঘির পাড় দিয়ে বাড়ি আসছিলেন, ওইখানে দুইটি জিন তাদের উপর নজর রাখছিল। একটি ছিল পুরুষ জিন, অন্যটি ছিল মহিলা জিন। হুজুর আরো বলেন যে নানুকে পুকুর ঘাটে মহিলা জিনটি আক্রমণ করে। ওই দিন নানুকে মেরেই ফেলত, কিন্তু তখন মাগরিবের আজান দেওয়ার কারণে কিছুই করতে পারেন।
হুজুর আরো একটি কথা বললেন, হারিয়ে যাওয়া তাবিজটি ওই জিনটি নিয়ে গেছে এবং ঘরের পাশে থাকা গাব গাছটার মগডালে ঝুলিয়ে রেখেছে। পরের দিন সকালে সত্যি পুরনো তাবিজটা গাব গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়। তারপর হুজুর অনেক কষ্টে জিনদের দূর করেন এবং আমার নানুকে কিছু তাবিজ দেন। এরপর থেকে নানু অনেকটাই সুস্থ। এমন ঘটনা আর ঘটেনি। আমার নানু এখনো বেঁচে আছেন। আমি এই ঘটনাটি প্রথমে নানুর মুখ থেকে